তেলা মাথায় তেল দেওয়া তো সবাই পারে। কিন্তু নতুনদের কে তুলে ধরবে? মিডিয়া তো বলবে নোন ফেস নেই, স্টোরি যাবে না। কিন্তু টকবক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদেরও সমানভাবে প্রমোট করব। তাই আজকের আড্ডাটা একটু সবার থেকে আলাদা। আজকে আমি কথা বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে এবং আমার উল্টো দিকে যে রয়েছে শুভদীপ ওরফে অন্তর্যামী, যে চেষ্টা করে চলেছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার। সুদীপ, ওয়েলকাম টু টকবক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কেমন আছিস বল সবার আগে? ভালো আছি। এখনো কাজবাজ চলছে। আর এমনি টুকটাক এদিক-ওদিক ঘুরতে যাচ্ছি। বেশ। শুভদীপের সঙ্গে আমার আলাপ এই ইন্ডিপেন্ডেন্ট কাজের সূত্রেই। তুই তো চেষ্টা করে যাচ্ছিস, তোর একটা ইউটিউব চ্যানেল রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমি ২০২০ থেকে আমার চ্যানেলটা শুরু করি। আচ্ছা। তো তখন ১ম এ তো রোস্টিং ভিডিওস বানাতাম। তখন আমাদের সবাই প্রায় তখন YouTube এর একটা ব্যাপার ছিল যে হ্যাঁ, কিরণদা উঠছে। তো আমরাও দেন চেষ্টা করি যদি আমাদের এরম উঠে যায়। সবার মিডল ক্লাস ফ্যামিলি প্রায় প্রত্যেকটা ছেলেরই তখন ইচ্ছে ছিল যে হ্যাঁ, ঘরে একটা সিলভার প্লে বাটন থাকবে, একটা গোল্ডেন প্লে বাটন থাকবে। ঠিক। এরকম একটা ব্যাপার ছিল। তো আমি শুরু করেছিলাম। তারপরে আস্তে না আমি দেখলাম যে আমি যে ভিডিওস গুলো YouTube এ দিচ্ছি, মানুষে দেখছে ঠিকই। কিন্তু এরম করে হবে না যে আমি হয়তো তাকে WhatsApp এ লিঙ্কটুকু পাঠালাম। সে হয়তো বলল যে, "হ্যাঁ, ঠিক আছে পাঠিয়ে রাখ, পরে দেখব।" আমাকে এরম কিছু একটা করতে হবে যে মানুষে বলবে যে, "ভাই ওর ভিডিও এসছে দেখ।" আমাকে এরকম কিছু একটা করতে হবে। তো তারপরে আমি আস্তে এক্সপেরিমেন্ট করতে অনেক জনরা ট্রাই করলাম YouTube এ। ফাইনালি ২০২১ এ এসে সুইচ করে গেলাম টোটালি শর্ট ফিল্ম আর ওয়েব সিরিজে। তো তখন থেকেই মোটমাট ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এগুলো অনেকগুলো করছি। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ তোর চ্যানেলে রয়েওছে। মানে ১ম থেকে কি তোর অভিনয়ের ইচ্ছেটা ছিল? মানে সিনেমা হ্যাঁ, থেকে? মানে খানিকটা ১ম এ সেটা নিজের মধ্যে নিজের একটা প্রতিভা ডিসকভার করার একটা এজ থাকে সবারই আমার মনে হয়। তো আমি একদম ছোটবেলায় পাড়ায় নাটক-ফাটক করতাম। হুম। তো তখন মনে হতো কি হচ্ছে? ফাটক বলবি না একদম। আমি রেগে যাব। আমি নিজে থিয়েটার করি। জোকস অ্যাপার্ট। তো তখন এবার ব্যাপারটা হয়েছে যে তখন শুরু থেকে আমার খুব একটা মনে হয়নি যে এই দিকটায় যাওয়া উচিত। কেন কি বাড়ি থেকে একটা চাপ থাকতো পড়াশোনার যে তোকে ভালো একটা জায়গায় চাকরি করতে হবে, ইনকাম করতে হবে। বাবা যদিও মানে মিউজিক্যাল লাইনে পুরোপুরি। আচ্ছা। বাট যখন বাবা মাকে বিয়ে করে, সাংসারিক জীবনে ঢোকে, তখন সম্পূর্ণভাবে মিউজিক্যাল লাইনটা ছেড়ে দেয়। এটা তো আমাদের মধ্যবিত্তদের একটা সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। তো এবার সেই কারণে মানে বাবা প্রচন্ড সাপোর্ট করে ঘরে। যে হ্যাঁ, তুই কর এই লাইনটায়। মা তো আছেই। তো মানে আমি মোটমাট ১৪ থেকে ১৫ বছর যখন আমার বয়স, তখন আমি একটা থিয়েটার দলে জয়েন করি। আচ্ছা। তো ওইখান থেকে আস্তে আমি পুরোপুরি অভিনয়তে ঢুকে যাই। তার আগে ক্যামেরার সামনে ওই টুকটাক রোস্টিং ভিডিওস যেটুকু বলতাম। তোর তো নতুন একটা সিনেমাও আসছে। টিজার দেখলাম, 'ব্যোমকেশ চেকমেট'। হঠাৎ 'ব্যোমকেশ' নিয়ে কাজ? ব্যোমকেশটা আমার সত্যি বলতে গেলে একটা স্বপ্নের চরিত্র। কারণ আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'ব্যোমকেশের' উপন্যাস পড়েওছি এবং ব্যোমকেশের সত্যি বলতে গেলে আদতে কোনো মানে স্কেচ তো সেরকম দেয়নি। শুধু কিছু জিনিস যেগুলো ইমপ্লিমেন্ট করা থাকে বইতে। যে উনি প্রেডিক্ট করতে পারতেন যে ওনার ঘরে কেউ আসছে, তখন কিরকম স্ট্রাকচার হতে পারে সেটা প্রেডিক্ট করতে পারতেন। বা কিছু জিনিস জাস্ট আছে। পুরো স্কেচ দেওয়া কোনো বইয়েতেই নেই। তো সিনেমা তারপরে দেখেছি ব্যোমকেশের। তো আমার ইচ্ছে ছিল যে ব্যোমকেশ নিয়ে একটা সিনেমা করব। কিন্তু ওই টিম বলো বা দল কিছুই তখন আমার তৈরি হয়নি। একটা সিনেমা তৈরি করতে আর এরকম ধরনের একটা সিনেমা প্রচুর সাপোর্ট লাগে। আর আমি যেই টাইম স্ট্যাম্পটা বেছে নিয়েছি সিনেমাটা সেটা এখনকার দিনে কলকাতায় 0 বাজেটে শুট করাটা প্রচন্ড টাফ ব্যাপার। কেউ পাশে থাকতে চায় না। তো আস্তে ছোটখাটো কাজ করতে আমার ২০২২ থেকে কিন্তু ২০২২ থেকে ব্যোমকেশের চিত্রনাট্য আমি লিখতে শুরু করে দিয়েছিলাম। আচ্ছা। যে আমার প্ল্যানিং ছিল যে কোনো সময় যদি আমি মানে প্রোডিউসার গল্পটা পাই, কি তোদেরই বানানো? মানে ব্যোমকেশের চরিত্রগুলো নিয়ে? পুরোপুরি সম্পূর্ণভাবে আমার ভেবে পুরো গল্পটা লেখা। আচ্ছা। তো এবার ২০২৩ এর এন্ডে তখন আমি ঠিক করি যে না এবার সঠিক সময় একটা টিম পেয়েছি। হুম। টিম নিয়ে আমি নামাবো। কেন কি ওই টিম নিয়ে আগে অলরেডি একটা শর্ট ফিল্ম আমাদের বেরিয়েছে 'আজবপুর'। অনেক কটা ফিল্ম ফেস্টিভাল জিতেছে ৬-৭ টা এবং চিত্রকথা ফিল্ম ফেস্টিভাল বলে একটা ICCR এ হয়েছিল।
সেখানে পর্যন্ত ওটা স্ক্রিনিং হয়েছে। সেখানেই আমার বিদ্যাজিৎ দা অনেকের সাথে অনেক আর্টিস্টদের সাথে আলাপও হয়েছিল। তারপরে আমি ব্যোমকেশটা নিয়ে পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে এগোই। আমার মনে আছে জানুয়ারি মাসে আমি একটা ঘটনা বলছি। আ আমি একটা প্রোডিউসার পেয়েছিলাম ব্যোমকেশের। আচ্ছা, মানে এই প্রজেক্টটার জন্য প্রোডিউসার পেয়েছিলি? হ্যাঁ, প্রোডিউসার পেয়েছিলাম। যে ইভেন বলেও ছিল যে, "হ্যাঁ, তুই বানা। আমরা পাশে আছি। কোনো চাপ নেই। তুই বানা।" ঠিক আছে? তো মানে প্রোডিউসার আবার তার এক বন্ধুর সাথে আলাপ করিয়ে দিয়েছিল। তারা দুজনেই বলেছিল যে, "আমরা টাকা ইনভেস্ট করব এটাতে।" এখন ঠিক আছে। লাস্ট মোমেন্টে এসে যখন পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে সিনেমার শুটিং শুরু হবে, শুরু থেকে যে কথা ছিল তো সেই হিসাবে আমরা ওই দিনকে আমার এখনো মনে আছে ওই দিনটা। আমাদের ব্যোমকেশের শুট শুরু হওয়ার কথা ছিল ২০২৪ এর এই বছরের মার্চ থেকে। শুটিং ডেটের ঠিক ২ দিন আগে আমি যখন প্রোডিউসারকে ফোন করে বলি যে, "আমাদের কাজ-বাজ এবার শুরু হবে।" তো আমার এক বন্ধু ফোন করেছিল। সে পুরোপুরি প্রজেক্টটা প্রোডাকশন ম্যানেজ তখন করছিল। তখন প্রোডিউসার ঠিক অন্য টোনে অন্য ধরনের একটা কথা বলে। বলে যে, "আমি তো প্রোডিউসার হব বলিনি। আমি বলেছি তোর সাথে থাকবো। মানে অ্যাজ আ ওয়েল উইশার হিসেবে সাথে থাকবো। আমি অত টাকা ইনভেস্ট করতে পারব না। তো আর প্লাস আমি যত টাকা ইনভেস্ট করব, সেই টাকাটা আমার একজনের কাছ থেকে পাওয়ার আছে। আমি পেলে তোকে দিয়ে দেবো।" ঠিক আছে? বলে ফোনটা রেখে দেয়। ফোনটা সুইচ অফ করে দেয়। আর ফোন তোলেনি। তো সেদিন খুব কষ্ট হয়েছিল যে কি করব? মানে পুরো জিনিসটা পুরো প্ল্যানিংটা ভেঙে গেছিল। কারণ একে তো শর্ট ফিল্ম, তারপরে একজন স্টার কাস্ট নিয়ে সে রেডি যে হ্যাঁ, কে ছিল? স্টার কাস্ট আমার সাথে এখানে কাজ করেছে প্রশান্ত দা। আচ্ছা, পুষণ। এবং প্রশান্ত দাকে আমি যখন বললাম যে, "তুমি এরকম আছে একটা চরিত্র ভেবেছি, তুমি কি করবে?" প্রশান্ত দা এক কথায় রাজি হয়ে গেল। বলল যে, "আমি করব।" দিয়ে মিটিং হলো, প্রশান্ত দা এলো আমার বাড়িতে। সম্পূর্ণরূপে প্রশান্ত দা একদম শুরু থেকেই আমাকে বলেছে, "তুই এটা কর ভাই। এটা মানে মানে তুই বুঝতে পারছিস না। তুই যে গল্পটা লিখেছিস ওটা যতক্ষণ না ক্যামেরায় ফুটবে তুই বুঝতে পারছিস না।" আমি বললাম, "আচ্ছা।" তো তারপরে মানে একদম শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করে আমি দেখলাম কোনো কিছুই হচ্ছে না। আমি তখন প্ল্যান করলাম আমার মোবাইল ফোনটা বিক্রি করব। তো আমার একটা ফোন ছিল, যে ফোনটা আমি বিক্রি করলাম। বিক্রি করলে যে যতটুকু টাকা পেলাম আমি ফোনটা বিক্রি করে, সেই টাকাটা দিয়ে আমি সিনেমাটা পুরোটা শুট করলাম। একটা ফোন বিক্রি করে কত টাকা পাওয়া যেতে পারে? পেয়েছিলাম, তবে আমাদের যত টাকাই পেয়েছি শুটটা আপাতত আমরা শেষ করেছি। তারপরে বাকি যে টাকাগুলো ব্যোমকেশে গেছে, সেগুলো আমার সাইড ইনকাম যদি এখন বলো, যেহেতু আমি স্টুডেন্ট এখন পড়াশোনা করছি কলেজে। আমি সাইড ইনকাম করি ছোট্টখাটো আরো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, যেগুলো ডিরেক্ট করে বা সেগুলো স্ক্রিপ্ট লিখে যতটুকু ইনকাম হয়, সেই টাকা পয়সাগুলো জমিয়ে ব্যোমকেশে ইনভেস্ট করি। এটা তো মানে একটা ইন্ডিপেন্ডেন্টলি যেকোনো কাজ করা মানে তোকে তো প্রায় তোর সমস্ত সঞ্চয় এখানে মোটামুটি খরচা করতে হয়েছে যেভাবে মেকিং হয়েছে বা যেভাবে এক্সিকিউট করেছিস তুই। তো সেখানে তোরা প্রচারে কি প্ল্যান করছিস? আপাতত আমার ইচ্ছা আছে যে মানুষজন এই সিনেমাটিকে দেখুক এবং আমাকে রিভিউ দিক। মানুষ অব্দি মানে পৌঁছে দেওয়াটা সেটাও তো একটা বিশাল খরচা সাপেক্ষ বিষয়। তাই না? সেটার সেন্সর করা, তুই যে বলছিস যে স্ক্রিনিং করবি, সেন্সরে একটা হিউজ খরচা রয়েছে। তারপর সেটাকে হলে চালানো, সেটা একটা খরচা সাপেক্ষ বিষয়। এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন করতে গেলে একটা তো ফান্ডিং প্রয়োজন হয়। সেই ফান্ডিংটা তোর তো পুরো নিজের থেকেই যাচ্ছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ। এখনো অব্দি আমার কাছ থেকে যাচ্ছে। এই যে তুই ইন্ডিপেন্ডেন্টলি পরপর কাজ করছিস, এটা খুব ভালো বিষয়। কিন্তু এর ভবিষ্যৎ কি বলে তুই মনে করিস? আমার যে মোটিভটা আছে অ্যাকচুয়ালি এই ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট করা, আমার ইচ্ছা আছে যে আমার যে প্রোডাকশন আছে অন্তর্যামী প্রোডাকশন, সেখান থেকে আমি চাই যে মানুষজন জানুক এবং চিনুক। ইভেন কিছু ক্ষেত্রে হয় কি মানে কিছু সিনেমা যেগুলোতে সেন্সরেও হয়েছে এরকম অনেক জিনিস, যে তুমি হয়তো খুব বেশি বাস্তব দেখাতে চেয়েছো কিন্তু বলেছে যে এই সিনটা রাখা চলবে না। তো আমি একদম এরকম সিনেমা বানাতে চাই বা আমি আমার YouTube চ্যানেলটাকে এরকম জায়গায় দেখতে চাই, যেখানে মানুষ ফিল্মটা দেখে এটা ভাবুক যে এ কি করে জানলো যে এটা আমার সাথে ঘটেছে। সেই কারণেই আমি নামটা অন্তর্যামী রেখেছি। ঠিক। কারণ সিনেমাতে ধরো একটা কোনো দৃশ্য দেখলে যেটা দেখে তোমার মনে হলো যে এই ছেলেটা কি করে জানলো যে এই জিনিসটা আমার সাথে ঘটেছে।
তার মানে আগে থেকে সিনেমাটা তো এই জিনিসটা ঘটার আগে শুট হয়েছে, তো তার মানে নিশ্চয়ই মানে প্রচন্ড রিলেটেবল ব্যাপার-স্যাপার। তো এই জন্যই অন্তর্যামী নামটা রাখা। তোদের ট্রেলার কবে আসছে? আমাদের ট্রেলার আসছে 6th ডিসেম্বর। এটা কি তোদের ইউটিউব চ্যানেলে রিলিজ করবে? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে রিলিজ করছে, ইনস্টাগ্রাম, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে তো আসছেই। তাছাড়া আমাদের একটা ইভেন্টও হচ্ছে। আচ্ছা। আমাদের পাশে আইলিড কলেজ এখন দাঁড়িয়েছে। তারা প্রচন্ড হেল্প করছেন মানে ইভেন্টটা করতে। ওখানে অফিসিয়াল বড় করে হচ্ছে। যেখানে ইভেন আমাদের সাথে পরবর্তীকালে এসে এখন কিছু ব্র্যান্ডসও কানেক্টেড হয়েছে। যেমন গিফট হ্যাম্পারে কেসি দাস আমাদের সাথে যুক্ত হয়েছে। এতে এরা হেল্প করছে। সেগুলো পাওয়াও তো খুব মানে বড় বিষয়। কারণ সবার আগেই তো প্রশ্ন ওঠে যে ফেস কারা? বেশ কারা। হ্যাঁ। তুই তুই এছাড়া কি কাজ করেছিস? এছাড়া আপাতত আমি আজবপুরে কাজ করেছি। আজবপুর একটা শর্ট ফিল্ম। নিজেরই একটা প্ল্যাটফর্ম বানানো তোর স্বপ্ন। মানে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভাবে তুই কাজ করতে পারবি। সেটা ইচ্ছা আছে, প্লাস আমার মোটমাট অভিনয় জগতে একটু ইচ্ছা আছে যে আমি একটু গ্রো করব। তার মানে আমি মানে নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। যেহেতু মানে তোর থেকে একটু বেশি বছর কাজ করছি বা যেটুকু এক্সপেরিয়েন্স সেটুকু হচ্ছে তোর সবথেকে বড় রিসোর্স হচ্ছে তোর চ্যানেল। ইন্ডাস্ট্রি কখনোই নাই। আমি ওপেন ক্যামেরার সামনেই কথাটা বলতে পারি। ইন্ডাস্ট্রি তোকে জায়গা দেবে না। হ্যাঁ, সে তো অবশ্যই। তো তো তোর হচ্ছে খোলা ময়দান মানে খোলা স্টেজ যাকে বলে মানে কি বলবো মুক্ত মঞ্চ হচ্ছে তোর ইউটিউব চ্যানেল। তো সেখানের থেকে সেটাকে যদি তুই গ্রো করাতে পারিস এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর সত্যিই কিছু হতে পারে না। এই যে ব্যোমকেশ তুই বলছিস যে তুই বানিয়েছিস নিজের সমস্তটুকু সঞ্চয়, একজন স্টুডেন্ট, খুবই ছোট একটা বাচ্চা ছেলে। তো সেখানে একদম মধ্যবিত্ত পরিবার। তো সেখানে তুই এতগুলো টাকা ইনভেস্ট করে যে কাজটা করেছিস, তো সেখানে তো বাড়ির থেকেও তো একটা বিষয় থাকে যে এতগুলো টাকা ইনভেস্ট করছিস, সেখান থেকে কতটা ফিরে আসতে পারে বা উঠে আসবে। সেরকম কিছু ফেস করতে হ্যাঁ, ফেস করি। এখনো বাড়িতে ফেস করি যে, "তুই যে এই কাজটা করলি, এটা থেকে কি লাভ হলো বা কত টাকা পেলি?" এগুলো তো সাধারণত ফেস করতেই হয়। হ্যাঁ, স্বাভাবিক বাবা-মার তো একটা আশা থাকে যে ছেলে চাকরি করবে, এস্টাবলিশ হবে। কারণ এখনো আমাদের পশ্চিমবঙ্গে শিল্প করে শুধুমাত্র শিল্প করে খাওয়া যায় না। না, ইভেন আরেকটা জিনিস যেটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের তো কলেজ থেকে পেইড ইন্টার্নশিপে আমি ৪ মাস চাকরিও করেছি একটা কোম্পানির আন্ডারে। তো এবার আমাদের পেইড ইন্টার্নশিপে একটা কোম্পানির আন্ডারে পাঠানো হয়েছিল, যেখানে ৪ মাস আমি চাকরি করেছি। সেখানে মানে খুব একটা তো দিত না ঠিক ওখানে। আমার পোষাতো না। স্বাভাবিক ব্যাপার। কারণ আমাদের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে সকালবেলা কলেজে ৮ টার মধ্যে গিয়ে তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। তারপরে নিউ টাউনে আমাদের অফিস। নিউ টাউনে আমাদেরকে যেতে হবে। তো ওই ডেইলি বারাসাতে ৮ টার সময় গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আবার নিউ টাউনে ৪ মাস মতো আমি করতে পেরেছি। তারপর আমি ভাবলাম যে কি করছি? তারপর আমি ভাবলাম যে আমি মানে কারো আন্ডারে কাজ করতে চাই না। শিল্পীরা কোনোভাবেই কর্পোরেট চাকর হতে পারবে না কোনোদিনও। আর শিল্পীর ওই যে সত্তাটা আস্তে মানে মনে হচ্ছিল ডেড হচ্ছে ভেতরে। মানে ক্রিয়েটিভ কিছু করতে পারছি না। রোজ একই শিডিউল। অফিসে যাও, কাজ করো, চলে আসো। রাত্রিবেলা আবার কালকের জন্য কোনো ওয়ার্ক ফ্রম হোম দিলে ওই কাজটা করো। আবার যাও পরের দিন ট্রেনিং সেশন। এগুলোই হচ্ছিল। সেজন্য আমি টোটালি ছেড়ে দিয়েছি ৪ মাস করে। বেশ মানে এটা সত্যি চাকরি এভাবে মানে খোলা আকাশে উড়তে না পারলে তুই সেই মানে আনন্দটা পাবি না। এবার তুই বল যে মানে ব্যোমকেশ তুই যেভাবে তৈরি করেছিস যেটা তোর কাছ থেকে অফ ক্যামেরাও শুনছিলাম যে একটা টিম তৈরি করা ফর্ম তোরা কি সব কোলাবোরেশন এ কাজ করেছিলি যখন শ্যুটটা মানে ব্যোমকেশে আমার সাথে যতজন কাজ করেছে, তারা কোলাবোরেশনই টোটালি কাজটা করেছে। তোদের শুটিং এক্সপেরিয়েন্স কিরকম ছিল? মানে একটা ইন্ডি কাজের শুটিং আমরা যেভাবে করেছি আমরা ২৪ ঘন্টাও শুট করেছি। মানে এরকম ২৩ ঘন্টা শুট করেছি। ১ ঘন্টা ছিল ঘুমোনোর। কারণ সবাইকে সব দিন পাওয়া যাবে না। তোদের শুটিং এক্সপেরিয়েন্স কেমন ছিল? আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের জাস্ট সবার ট্রাভেলিং এক্সপেন্সেস আর খাওয়া-দাওয়ার টাকা ছিল। হুম, সেটাও তো অনেকগুলো টাকা। কদিনের শুট ছিল তোদের এটা? আমাদের টোটাল ৫ মাস লেগেছে শুট করতে। আমি বলছি কিভাবে? যেহেতু সবার কাজ, পার্সোনাল কাজ আছে বাকিদের। যারা আমাদের সাথে কাজ করেছে, তাদের মধ্যে সবথেকে জুনিয়র এখনো আমি। তাছাড়া সবাই সিনিয়র। আমার সাথে যে অজিতের অভিনয় করেছে ব্যোমকেশে, সেও আমার থেকে অনেক বড়। তারও একটা চাকরি আছে। এবার সে তার টাইম হচ্ছে না, ডিওপির টাইম হচ্ছে না। যেহেতু কোলাবোরেশন এর কাজ, তো সব মানে
প্রচুর টাইম লেগেছিল। আমরা মাসে হয়তো ২ টো শুট করতে পারতাম। আমরা আমাদের জাস্ট সবার ট্রাভেলিং এক্সপেন্সেস, খাওয়া-দাওয়াটুকুই আমি বিয়ার করতাম। সেই টাকাটুকুই আমার কাছে ছিল। তাই আমি সেগুলোই দিয়েছি মানুষকে, যারা কাজ করেছে। তাছাড়া আমার কাছে ওই পোস্ট প্রোডাকশন এর বলো ইয়ের কিচ্ছু ছিল না তখনও অবধি। তারপরে শুটের পরে আমি মানে শুট যখন মাঝখানে ডিলে হয়ে যায়, মাঝখানে কলকাতায় এরকম কাণ্ড হওয়ার কারণে শুটটা একটু ডিলে হয়। তো তখন আমাদের একটু ডিলে রাখতে হয়। তারপরে আবার আমরা করি। তো এই হচ্ছে ব্যাপার। তো ব্যোমকেশের ভবিষ্যৎ নিয়ে তুই কি ভেবেছিস? মানে রিলিজ অ্যান্ড অল? আপাতত প্রজেক্টটা এখন সেন্সরে আচ্ছা। এবং সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর নন্দনে স্ক্রিনিং করানোর ইচ্ছা আছে। এবং ওখান থেকেই বলে দিয়েছে যে তোমরা যদি মানে নন্দনে যেহেতু যে ডিরেক্টর নন্দনের যে ডিরেক্টর তাকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল। তো ওখান থেকে জানানো হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তোমরা হল এরকম নিতে চাও, কোনো অসুবিধা নেই সেন্সরের পরে। তো তোমরা তোমাদের কতক্ষণের জন্য স্ক্রিনিং এ তোমরা নিতে চাও? তো আমরা বলেছিলাম ৬ ঘন্টা আমাদের লাগবে। ৬ ঘন্টা ৩ ঘন্টা থেকে ৬ ঘন্টা আমরা হল নিতে চাই। বলছে ঠিক আছে। তোমরা তার মধ্যে কটা শো রাখতে চাও? আমি বলেছিলাম ২ টো শো রাখতে চাই। যেহেতু আমাদের ব্যোমকেশ ৫০ মিনিটের টেলি ফিল্ম বলতে পারো। তো উনি একটা খুব ভালো অফার দিয়েছেন যে তোমরা যদি পুরো নন্দন 3 ফুল করাতে পারো, তাহলে অফিসিয়ালি রিলিজ করব আমরা ব্যোমকেশ নন্দন থেকে। মানে মানুষকে এই যে ফুল করার বিষয়টা আসছে, সেখানে তো একটা প্রচারের প্রয়োজন। যেখানে মানুষ জানতে পারবে যে ব্যোমকেশ এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ হয়েছে, সেখানে সেটাও তো একটা খরচা সাপেক্ষ বিষয়। মানে যেকোনো আমরা ওইটার উপর আমরা এমনভাবেই প্ল্যানিংটা করছি যেখানে আমাদের খরচাও কম লাগবে আর আমরা মানুষকে ডিজিটালি প্রচার করতে পারবো। প্রচার যেমন আমার একটা জিনিস ইচ্ছা আছে যে এখন সোশ্যাল মিডিয়ায় নানান রকম রিলস চলে এসছে। তো আমার ইচ্ছা আছে যে র‍্যান্ডম মানুষজনকে নন্দনে গিয়ে আমাদের ট্রেলার, টিজার দেখিয়ে তাদের রিভিউ নিয়ে সেটা Instagram এ আপলোড করব। সেখান থেকে যদি প্রচার হয়। তোর একটা এই বিষয়টা দেখে আমার একটা ঘটনা মনে পড়ল। বেশ কিছুদিন আগের ঘটনা, ১ বছর হবে হয়তো। একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মেট্রো সাউথ সিটিতে গিয়ে প্রচার করেছিল, আমার ছবি আসছে, হ্যাঁ, লোমাড আমার ছবি আসছে, প্লিজ আপনারা দেখুন, প্লিজ আপনারা দেখুন। সত্যি এর থেকে ভালো প্রচার তো আর কিছুতে হতে পারে না। হ্যাঁ, বলে যাচ্ছে। প্রচার করে যাচ্ছেন। ঠিক কথা। এই যে এই বিষয়টা ধর, আ প্রত্যেকটা তুই যেকোনো জায়গায় যাস না কেন, প্রোডিউসার হলে তো প্রথমত গল্পটা নিজের মতো করে একটা চেঞ্জ করার চেষ্টা করবে। এখানে একটা এরকম গান থাকলে ভালো হয় না? বা কে ফেস রয়েছে অন্য কেউ, এটা একটা তো ফেস গেল। সেখানে ধর তুই নিজে ফিন্যান্স করলি। এবার প্রচারের জায়গা। তুই ধর কোনো পিআরকে তুই সেইটা দায়িত্ব দিলি। সেই মিডিয়া তোকে রিজেক্ট করবে। কোনো ফেস নেই। এটা বারবার ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের ফেস করতে হচ্ছে ক্রমাগতভাবে। তো তুই পুরো এই যে ইন্ডিপেন্ডেন্টলি তুই কাজ করে যাচ্ছিস, তোর ভবিষ্যতের প্ল্যানটা কি আছে? মানে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসাবে কিভাবে মানুষ অব্দি পৌঁছানো যায় উইথআউট মিডিয়া? মিডিয়া বলতে আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না। নিউজপেপার, নিউজ চ্যানেলস এসবের কথা বলছি। আমার মনে হয় উইদাউট মিডিয়া যেরকম বললে যে মানুষের কাছে পৌঁছাতে গেলে মানুষের মনটাকে জয় করতে হবে কনটেন্টের মাধ্যমে। গল্প ভালো হতে হবে। সিনেমা এখনকার দিনে বেরোচ্ছে ঠিকই, কিন্তু তুমি সিনেমাতে সঠিক গল্প চট করে খুব হাতে গোনা কটা সিনেমায় পাবে, তাছাড়া পাবে না। তা মনে হয় মানুষের মনের কাছে পৌঁছানোর জন্য সিনেমা ভালো বানাতে হবে। ঠিক। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি এখন আস্তে, আস্তে গ্রো করছে। বিভিন্ন আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যদি স্টোরি টেলার বা কনটেন্ট ক্রিয়েটর, তারা নতুন কনটেন্ট তৈরি করছে। প্রচুর ইন্ডিপেন্ডেন্ট কাজ হচ্ছেও। আ লাস্ট আমরা হিট দেখেছি, কনফিউজড পিকচারের পরপর সমস্ত কনটেন্ট হিট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি গ্রো করছে, ইন্ডাস্ট্রির বাইরেও। তো সেখানে তুই কি বলতে চাস দর্শকদের ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে? একটাই কথা বলব যে হ্যাঁ, লাইফে স্ট্রাগল প্রচুর আসবে। কারণ আমি নিজে ফেস করেছি যেগুলো এখনো অবধি। মানে আমাকে এই ব্যোমকেশ করাকালীনই অনেক কিছু শুনতে হয়েছে। কিরকম? যেমন তুই ব্যোমকেশ রিলিজ করিস না। তুই যদি ব্যোমকেশ রিলিজ করিস, তোর ডিরেক্টরের কেরিয়ার শেষ হয়ে যাবে আর তোর জেল হয়ে যাবে। কেন? ডিরেক্ট এরকম কথা। কারণ তাদের একটা খুব স্ট্রিক্ট ব্যাপার ছিল যে তুই বাঙালির ইমোশন নিয়ে ছেলেখেলা করছিস। তো আমি বললাম যে আমরা তো তাও ১৯৫০ এর টাইমলাইন দেখিয়েছি। মানে প্রপার ওই টাইমটার ব্যোমকেশ কিরকম। একটু বিষয়টা আমাকে একটু বল। যতটা বলা যায় আরকি। আমরা
1950-এর একদম ওই প্রপার টাইমলাইন ধরে মেনটেন করে পুরো সিনেমাটা তৈরি করেছি। এটার জন্য আমাদেরকে প্রচন্ড টাইট ফ্রেমে শুট করতে হয়েছে, মানে প্রচন্ড ছোট্ট জায়গার মধ্যে। কেন কি কলকাতায় যদি বাইরের আউটডোরও আমরা দেখাই, সেখানে একটা মানুষ যদি ঢুকে যায় ব্যাস গেল। সেই কারণে প্রচন্ড টাইট ফ্রেমের মধ্যে জিনিসটা শুট করতে হয়েছে। তো কিছু মানুষকে আমি যখন কাজ দেখিয়েছি আমি ধরো একটা সেটে কাজ করতে গেছি, সেখানে আমার মনে হলো যে এই ডিওপিকে আমাদের প্রজেক্টটা দেখাই। আমি দেখেছি তার মুখ থেকে এরকম কথা বেরিয়েছে। কারণ তার মনে হয় যে আমরা বাঙালির ইমোশন নিয়ে ছেলেখেলা করছি। এবার আমি ইতিমধ্যে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে বিদায় ব্যোমকেশ। বিদায় ব্যোমকেশ প্রচন্ড ইন্সপায়ার্ড করেছে। কারণ দেবালয় দা, সত্যি বলতে গেলে দেবালয় দার সাথে আমার পরিচয় হয় 2022 সালে। তখন সায়ন্তন দার সাথেও পরিচয় হয়েছিল। তো সায়ন্তন দাকে আমি আমার ব্যোমকেশের গল্পটা শুনিয়েছিলাম। সায়ন্তন দা বলেছিল যে, "বাহ! তুই কর। তোর যদি কোনো স্ক্রিপ্টে হেল্প লাগে আমাকে বলিস।" বাট ভাগ্যক্রমে লাগেনি। বাট পরে জানিয়েও ছিলাম যে এরকম বেরোচ্ছে, আমি পাঠিয়েছিলাম। বলেছে, "হ্যাঁ, ভালো হয়েছে।" দেবালয় দা যখন অত বড় ফ্র্যাঞ্চাইজিটাকে বানিয়ে নিল একটা পুরো বিদায় ব্যোমকেশে, তাহলে আমরা কেন পারবো না করতে? কিন্তু আমরা এখানে তো আর মানে ওই ব্যোমকেশের ছেলে বা বউ মানে সেটা তো দেখাচ্ছি না। আমরা ওই টাইমলাইনটাই দেখাতে চাইছি। তো এই হচ্ছে ব্যাপার। তাছাড়াও আমাদেরকে আরেকটা জিনিস শুনতে হয়েছে, সেটা হচ্ছে যে এটা খুব প্রচুর এখনো শুনতে হয়। তোকে ব্যোমকেশ হিসেবে মানাচ্ছে না। তুই কিভাবে মানে তোকে তো স্ক্রিপ্ট যখন করতে হয়েছে যথেষ্ট পড়াশোনা করতে হয়েছে। তোর চোখে ব্যোমকেশ কিরকম? সবার কাছে এখন ব্যোমকেশ বলতে ১ম এ মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে ব্যোমকেশ একটা ফেমাস বেঙ্গলি ডিটেকটিভ। যার এরকম রহস্য সমাধান করার অভ্যেস আছে, যে করে সত্যান্বেষী এবং প্রচন্ড স্ট্রং একটা ক্যারেক্টার, হিরো। ব্যোমকেশ কখনো ফেল হতে পারে না, হিরো সবসময়। কিন্তু আমার কাছে আমি এই গল্পটার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছি যে ব্যোমকেশ হিরো হলেও আদতে কিন্তু মানুষ। তাকে যদি মশা কামড়ায় সে মারবে মশাটাকে, তার যদি বাথরুম পায় সে বাথরুম যাবে। এটা ইভেন আমি একজনকে বলেও ছিলাম। সে আমাকে উত্তর দিয়েছিল যে হিরোরা কখনো বাথরুম যায় না। বলেছিল যে হিরোরা কখনো বাথরুম যায় না। এরকমভাবে বলেছিল। তাই আমি বলেছিলাম আমি হিরো হতে আসিনি। আমি অভিনেতা হতে এসেছি। তো সেই কারণেই আমি ব্যোমকেশকে এইভাবেই ফোটানোর চেষ্টা করেছি যে সে কিন্তু আসলে মানুষ। মানে ওই স্ট্রং ক্যারেক্টারটায় মানুষ যেটা সবসময় ধরে রাখে যে হ্যাঁ, ওই কড়া গলায় কথা বলবে মানে ব্যোমকেশ মানে কড়া গলায় কথা বলবে। ব্যোমকেশ মানে সিগারেট খাবে। হবেই। ঠিক আছে? তো ওইগুলোই। ওই স্টিরিওটাইপ চিন্তাভাবনা। হ্যাঁ, ওগুলোকে ভাঙতে আমি আরকি মানে আমি এটাই মোটিভ আমার গল্পটার ভিতরে। তোর নিজেকে অভিনেতা হিসাবে কি ইউটিউবেই এক্সপ্লোর করার ইচ্ছা? হ্যাঁ, YouTube না আমার মানে ইন্ডিপেন্ডেন্টলি? হ্যাঁ, আমার সিনেমা আমার খুব ইচ্ছা আছে যে আমি মানে আরো ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যেগুলো YouTube এ আছে সেখানে কাজ করি। আমার খুব ইচ্ছা আছে। প্লাস সিনেমায় তো সবারই ইচ্ছা থাকে একটা ছোট্ট থেকেই যে অভিনয় করব। সেই ইচ্ছাটুকু আছে, যদি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই। ইন্ডাস্ট্রিতে লবি চলে যেটা আমরা বারবার অফ ক্যামেরাও আলোচনা করছি। তোকে কি কখনো ফেস করতে হয়েছে এরকম কিছু? যে অডিশন দিয়েছিস বা সুযোগ পেয়েছিস কিন্তু আবার পরে জানতে পেরেছিস হয়নি? আমাকে ফেস করতে হয়েছে। আমার মনে আছে ২০২২ এই একটা ঘটনা হয়েছিল। সেটা হচ্ছে যে একজন প্রোডিউসার আমাকে কলকাতার পার্ক স্ট্রিটে একটা ক্যাফেতে ডেকেছিল। সেখানে একটা অডিশন চলছিল একটা প্রোডাকশনে। বলেছিল নাকি কাজটা হটস্টারে বেরোবে। আচ্ছা। তো ১২ দিন ১ থেকে ১.৫ মাস মতো ওয়ার্কশপ চলে। তার আগে ১২ দিন আমাদের মানে ১২ টা দিন অডিশন হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের আহ! আলাদা, আলাদা করে। এবার সেখানে আমি অডিশন দিতে যখন গিয়েছি, আমি তো কিছু জানতাম না। আমাকে যে ডিরেক্টর ছিল সে আমার বন্ধুই হয়। সে আমাকে ডেকেছিল যে, "তুই আয়। তোকে অডিশন দিতে হবে না। তুই এমনি আয়, কথা বল। প্রোডিউসার তোর সাথে কথা বলতে চায়। তোর ছবি দেখিয়েছি।" তো আমি গেছিলাম কথা বলতে। সেখানে আমি গেছি কথা বলতে, সেখানে আমাকে ওপেন বলছে, "এখনই অডিশন দিতে হবে তোমাকে। এই মুহূর্তে অডিশন তোমাকে দিতে হবে দাঁড়িয়ে।" আচ্ছা, আমি তো কিছু প্রিপেয়ার করে আসিনি। তো একটা সংলাপ আমাকে দিয়েছিল। বলেছিল যে, "তুই এটা কর।" সংলাপটা ছিল যে মানে একটা নতুন মেয়ে, সে অডিশন দিতে এসেছিল। তো আমাকে বলেছিল যে একটা নেগেটিভ চরিত্র আছে। যে তুই এমন একটা সিচুয়েশন এ আছিস যে তুই মেয়েটাকে অবজেক্ট হিসাবে ভেবে টর্চার করছিস। তো তুই কর। তো আমি ১ম এ প্রচন্ড ঘাবড়ে যাই। যে ১ম এই নেগেটিভ চরিত্র আর তাও এরকম। তো সেটাই। তো ১ম এ প্রচন্ড ভুল হয়েছিল। তো সেই প্রোডিউসার তখন মুখ থেকে উল্টোপাল্টা কথাও বার করে। সত্যি বলছি যেটা হয়। ভুল তো মানুষ মাত্রই হবে। এবার তারপরে যখন সিলেক্ট করে আমাকে, দিয়ে ওই ১-১.৫ মাস মতো ওয়ার্কশপ চলে কনস্ট্যান্ট। চলার পরে হুট করে একদিন এটা সবাইকে জানানো হয়। ইভেন আমাদের পোস্টার শুটও হয়ে গেছিল।
তো আমাদের হুট করে একদিন জানানো হয় যে এবার ফাইনাল অডিশন। আমি ফাইনাল অডিশনটা কি? ফাইনাল অডিশনটা লাস্টে ওরা কি করেছিল যে সবাইকে দিয়ে আমরা ১-১.৫ মাস ধরে ঘুরে যাচ্ছি। আমাদের টাকা পয়সা খরচা হচ্ছে। ওনার স্টুডিওতে এপি স্টুডিও বুক করতো। যাচ্ছি স্টুডিওতে আসছি। তো কোনো টাকা পয়সা কিচ্ছু দিচ্ছে না। জাস্ট ওয়ার্কশপ করিয়ে যাচ্ছে ডেইলি। শুট ডেটও কিছু বলছে না। কন্ট্রাক্টও সাইন করাচ্ছে না, কিচ্ছু বলছে না। তো আমরা দল বেঁধে যখন একসাথে যাই তখন আমাদের জানায় যে ফাইনাল অডিশন আছে, ওখানে আসতে হবে। ফাইনাল অডিশন হয়, ঠিক আছে? আমি যাই। তো আমি ফাইনাল অডিশনের বিষয়টা পরে গিয়ে জানতে পারি যে আরো অভিনেতা উনি দেখেছেন, তাদের সাথে আমাদেরকে অডিশন করাচ্ছেন। সেখানে আবার অন্য একটা সংলাপ ধরাবেন। সেখানে যদি আমি ভালো না করি, সেখানে আমাকে বাদও দিয়ে দেওয়া হবে। তার মানে এই ১.৫-২ মাস যে আমি করলাম গিয়ে কোনো লাভই হলো না। তারপর কাজটা রিলিজ করেছিল? কাজটা শুরুই হয়নি। পরে গিয়ে জানতে পারা গেছিল যে অরিজিনাল কিছু? হ্যাঁ, পরে গিয়ে জানতে পারা গেছিল যে প্রোডিউসারটা ছিল সে ভুয়ো প্রোডিউসার। এরকম সংখ্যা তো প্রচুর। হুম, এটাও আমাদেরকে ফেস করতে হয়েছে প্রচন্ড বাজেভাবে। মানে ওই টাইমটায় আমার বারবার মনে পড়ে এই কথাটা। মানে অ্যাকচুয়ালি এটা এমন একটা প্রফেশন, মানে এই গোটা ইন্ডাস্ট্রিটাই মানে এমন এক ধরাছোঁয়ার বাইরে তো একটা ইন্ডাস্ট্রি, সেখানে প্রচুর রকমের ব্যবসা চলে। যে ব্যবসাগুলো দিয়ে মানে টাকা ইনকাম হয়। তো সঠিকভাবে কাজ করতে গেলে কিন্তু টাকা পয়সা লাগে না। হুম। সঠিকভাবে আমার মনে হয় কাজ করতে গেলে হ্যাঁ, টাকা পয়সা ঠিক লাগে না বলবো না, লাগে। যত যেটুকু রাখলে হাত খরচ। হ্যাঁ, সেইটুকু যা। এবার ব্যাপার হচ্ছে যেটা আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম, সেটা হচ্ছে যে নতুনরাও কাজ করছে কিন্তু সেটাও লবির হতে হবে। যেখান থেকে যে মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ এমন একটা জায়গা যেখানে তুই স্বাধীনভাবে নিজেকে ফ্লারিশ করতে পারবি। মানে আমি এইটুকু তো বুঝে গেছি, যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় আমার পা চাটতে হবে, পরিষ্কার কথা। একদমই ঠিক কথা। যদি সেটা না করতে চান নিজের প্ল্যাটফর্ম নিজে নিজে নিয়ে তৈরি করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। সেই কারণে এখন মোস্ট অফ দ্যা টাইম আমার মনে আছে YouTube এ তখন শর্ট ফিল্ম বলে জনারটাই ছিল না। যখন আমি শুরু করেছি বানানো। এখন মেক্সিমাম ইউটিউবার যারা মানে রোস্টিং করতো বা অন্যান্য কনটেন্ট বানাতো তারাও শর্ট ফিল্মে এখন সুইচ করে যাচ্ছে। এটা আমি দেখেছি। এই ২০২৩ থেকে। তো এইটাই। না ২০০০ উম আমি যখন কার কথা বলছি, ২০১৫-১৬ থেকে কিন্তু শর্ট ফিল্ম একটা জায়গা নিয়েছিল। তারপরে আবার লকডাউনের সময় সেটা পড়ে গিয়েছিল। মানে বেশ অনেক প্রোডাকশনস আমার জানা ছিল। কারণ আমি মানে আরো ইন্টারেস্টেড হয়েছিলাম। আমার শুরু হয়েছিল একটা সিরিয়াল থেকে। তো সেই সময় যখন দম বন্ধ হয়ে আসছে, আমি একটা জায়গা হাতড়াচ্ছি যেখানে আমি নিজে কাজ করতে পারবো। তখন বেশ কতগুলো প্রোডাকশনের সঙ্গে আমার মানে আলাপ হয়, কাজ করি, এত সুন্দরভাবে কাজ করি। তখন তারা ব্যাক টু ব্যাক কাজ করছে। আবার লকডাউন হলো, তারাও নিজের পকেট থেকে খরচা করে ছবি বানাচ্ছে। তারপর আস্তে, আস্তে থেতালো। আবার এখন আস্তে, আস্তে আবার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি গ্রো করছে। তুই দর্শকদের কি বলতে চাইবি? টকবকে দর্শকদের কি বলতে চাইবি? আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। কেন এরকম একটা চ্যানেল বা এরকম একটা প্ল্যাটফর্ম সবাইকে দেওয়া হচ্ছে যে নিজের স্ট্রাগল, তারা এতদিনের ট্রমা যা ফেস করেছে সব বলার। কেন কি সাধারণত ছেলেরা খুব একটা কোথাও এক্সপ্রেস করতে পারে না সব জিনিস। নিজের বাড়িতেও যে খুব একটা পারে বলে আমার মনে হয় না, একটা বাঙালি পরিবারের মধ্যে। তো সেই কারণে এখানে এসে এই যে তাদেরকে মানে দেওয়া হচ্ছে যে তোমরা বলো, আমার এই জিনিসটা প্রচন্ড ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ শুভদীপ। আপনাদের উদ্দেশ্যে যেটা বলার, সেটা হচ্ছে চেনা মুখদের তো আপনারা দেখছেন। কিন্তু এই নতুন মুখগুলো যারা প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছে নতুন কিছু উপহার দেওয়ার জন্য, নিজের সবটুকু সঞ্চয় খুইয়ে দিয়ে নতুন একটা নতুন কিছু সৃষ্টি করছে আপনাদের জন্য। আমরা যারা নতুন অভিনেতা-অভিনেত্রীরা ক্রমাগত লড়াই করে যাচ্ছি, সেই লড়াইয়ের গল্প কিন্তু আমরা বলে যাব। মিডিয়া হয়তো আমাদের দিকে তাকাবে না। মিডিয়া হয়তো বলবে না যে বা বলবে যে, "তোমরা চেনা মুখ নও, তোমাকে দিয়ে স্টোরি হবে না, কারণ লোকে খাবে না।" কিন্তু আমি জানি দর্শক বোকা নয় বা দর্শক মূর্খ নয়। আপনারা ভালো কাজ দেখবেন। এইটুকু বিশ্বাস আপনাদের উপর আছে। তাই দেখুন 'ব্যোমকেশ চেকমেট' ট্রেলারটা কিন্তু রয়েছে বং অন্তর্জামের ইউটিউব চ্যানেলে। অবশ্যই গিয়ে দেখুন। বাচ্চা ছেলেমেয়েরা একচ্ছত্র হয়ে একটা কাজ করেছে।
আমাদের দায়িত্ব ওদেরকে সাপোর্ট করা, ওদের ব্যাকবোন হয়ে দাঁড়ানো, যাতে ওদের মাথায় আমরাই ছাতা হয়ে দাঁড়াতে পারি, যাতে ওরা ভবিষ্যতে আরও অনেক অনেক ভালো কাজ করতে পারে। তার জন্য ইন্ডাস্ট্রির তকমাটা জরুরি নয়। আমি জানি আপনারা পাশে থাকবেন। আর আরও অনেক এপিসোড আসছে টকবকে, দেখতে থাকবেন টকবক।